প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? আজকে মে দিবস, শ্রমিকদের অধিকারের দিবস। আমরা সেটা নিয়ে হয়তো কথা বলবো, তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারও সরলেন না। উপজেলা পরিষদ নির্বাচন, দ্বিতীয় ধাপেও বিএনপির অনেকেই ভোটের মাঠে। উপজেলা পরিষদ নির্বাচন, বর্ষা মৌসুমে দেশে এবার বৃষ্টি বেশি হতে পারে। আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায়। দৈনিক সমকালের শিরোনাম, ঘুষ কাণ্ডে শাস্তির মুখে ওসি কাইয়ুম হচ্ছেন এসআই। জীবন ওলটপালট করে গেল আগ্রাসী এপ্রিল। যুক্তরাষ্ট্রে কেন বাঙালি হত্যা, জবাব দিতে হবে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে শেখ হাসিনা। যুগান্তরের শিরোনাম, সংসার চলে না, শ্রমিকের বেঁচে থাকাই চ্যালেঞ্জ। 53 বছরে হয়নি জাতীয় মজুরি কমিশন, মহান মে দিবস আজ। কালের কণ্ঠের শিরোনাম, ধানের উৎপাদন কম হওয়ার শঙ্কা, তাপপ্রবাহের বিপদ দেশে। শতকরা 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরি নেই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 5 দশকে রেকর্ড তাপমাত্রা, যশোরে 43.8 ডিগ্রি। অতি বাম ও অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভালো নেই শ্রমজীবীরা, শ্রমিকের মামলা নিষ্পত্তিতে ধীরগতি। ভোটের লড়াই শুরু 159 উপজেলায়। ব্যবসায়ী হত্যায় 7 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 2, যাবজ্জীবন 10। মানবজমিনের শিরোনাম, 20 দেশের মাথায় বিশাল অঙ্কের চীনা ঋণের বোঝা, হিটস্ট্রোকে ঝরছে প্রাণ। আজকের পত্রিকার শিরোনাম, আইনের ফাঁক আদালতে ঘোরাচ্ছে শ্রমিকদের, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার তারাকে বিএনপিকে প্রধানমন্ত্রী। দেশ রূপান্তরের শিরোনাম, বিদ্রোহী স্বজন দুপক্ষই অনর, যেন ঝরছে আগুন 43.8 ডিগ্রি। খবরের কাগজের শিরোনাম, বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল, ইসলামী ব্যাংক নিয়ে কোনো অনুসন্ধান চলবে না, হাইকোর্টের রায়। ভোট চুরির মধ্যে যাদের জন্ম তারা কিভাবে প্রশ্ন তোলে, নির্বাচনী ইস্যুতে বিএনপিকে প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, ভয়াল রূপে গ্রীষ্ম, 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপের রেকর্ড, যে কারণে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বারবার। শরীফ, আপনি শিরোনাম শুনলেন। শুরুতেই বলছিলাম যে আজকে মহান মে দিবস, শ্রমিকদের অধিকারের দিবস। কার্যত অবস্থাটা কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। মহান মে দিবসে আমি সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ, যাদের শ্রম এবং আত্মত্যাগের উপরে এই সভ্যতাটি গড়ে উঠেছে, তাদেরকে অভিবাদন জানাই এবং যাদের আত্মদানের মধ্য দিয়ে এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে তার প্রতি শ্রদ্ধা জানাই। পৃথিবীতে শ্রমিকের অবদানের কথা আমরা জানি এবং এটি বলারও প্রয়োজন নেই। সব থেকে কম খেয়ে, সব থেকে কম পরে যারা মানুষকে খাওয়ান, যারা মানুষকে পড়ান এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যান, তারাই হচ্ছে শ্রমিক। এবং এদের জীবনাচরণ, এদের পারিপার্শ্বিক অবস্থা, এদের সব কিছুতেই তারা যে পিছিয়ে ছিল এবং একটা পর্যায়ে গিয়ে নির্যাতিত হতে হতে 1886 সালে তারা যে বিস্ফোরিত হয়েছিলেন, বিদ্রোহর ডাক দিয়েছিলেন, যে তার ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং একটা পর্যায়ে গিয়ে সেটি সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করেছে, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং মানুষ একটা পর্যায়ে গিয়ে সংগঠিত হয়েছে এবং তাদের যে বেসিক বক্তব্যটি ছিল সেটি গ্রহণ করেছে এবং মেনে নিয়েছে। আজকের প্রেক্ষাপটে মে দিবসটা অনেকটা আপনার পত্রিকাগুলোতে আসছে, তাদের ধরনটি পাল্টেছে, কাজের ধরন পাল্টেছে। এখন শ্রমিক মানেই
কেবলমাত্র রাস্তায় বসে ইট ভাঙতে হয়, পাটকলের ধুলার মধ্যে কাজ করতে হয় তা না। এসির মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেও নিষ্পেষিত শ্রমিক কাজ করেন, অর্থাৎ মজুরির যে জায়গা। মানে আপনি খুব চমৎকার কথা বললেন যে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসেও নিষ্পেষিত হয় এবং তার যে মর্যাদার জায়গাটা, তার যে পারিশ্রমিক, যে শ্রমটা সে দেয়, তার বিনিময়ে যে পারিশ্রমিকটা তাকে দেওয়ার কথা। শ্রমিক কিন্তু কখনো দাবি করে না যে এই শিল্পের লভ্যাংশ আমাকে দিতে হবে, এত বড় একটা জায়গায় আমাকে বসাতে হবে। শুধুমাত্র তার যে সম্মান, তার নিরাপত্তা এবং তার বাঁচার মতো যে নিশ্চয়তাটুকু, সেটুকুও কিন্তু পায় না। এটি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে কেবল রাস্তার শ্রমিক না, কেবল পরিবহনের শ্রমিক না, কেবল গার্মেন্টসের শ্রমিক না, এটি ওই যে বললাম শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেও কাজ করা শ্রমিকদের জীবনেও এই ধরনের অবস্থাটা আছে। আমাদের এখানে শ্রমিক দিবসের প্রেক্ষাপটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং আমরা নানা রকমের মুখরোচক বক্তব্য এখানে নিয়ে আসছি। শ্রমিক মালিক ভাই ভাই, আসলে পৃথিবীর সভ্যতার ইতিহাসে এটি কোথাও দেখা যায়নি মালিক আর শ্রমিক ভাই ভাই হয়ে হাতে হাত রেখে। কারণ আমাদের ব্যবস্থাটা হচ্ছে এরকম, শ্রমিককে সবাই ঠকায় এবং বছরের একটা দিন আমাদের এখানে শ্রমিকের যে মূল স্পিরিটটা ছিল মে দিবসের, সেই স্পিরিট থেকে আমরা সরে এসে অনেকটা উৎসব মুখরতা, অনেকটা প্রদর্শনবাদ, এই জায়গাটায় আমরা চলে গেছি। রং বেরঙের ব্যানার, ফেস্টুন এগুলি দিয়ে ওই যে সমকাল যে রিপোর্টটি করেছে যথার্থ, যে এখানে এখনো শ্রমিক মারা যাওয়ার পর তার ক্ষতিপূরণ আমরা দিতে চাই না, যারা অভিযুক্ত তারকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাতে চাই না, ডিসেন্ট ওয়ার্কের কথা এখন সব জায়গায় বলা হচ্ছে, তার নিশ্চয়তা আমরা দিতে চাই না। আমাদের মধ্যে প্রবণতা, এটা রাষ্ট্র বলেন, প্রতিষ্ঠান বলেন, প্রবণতাটা হচ্ছে শ্রমিককে সে তার অবস্থানটা যেখানেই থাকুক না কেন তাকে কিভাবে ঠকানো যায়। আমি মনে করি যে এই অবস্থার থেকে বেরিয়ে আসার জন্য শ্রমিকদের মধ্যে রাজনৈতিক চেতনাটা বৃদ্ধি পাওয়া দরকার, বৃদ্ধির জন্য চেষ্টা করা দরকার এবং সেই যে 1886 সালের যে পদযাত্রা তারা শুরু করেছিল, সেই চেতনাকে ধারণ করে সারা পৃথিবীর শ্রমিকরা একত্রিত হবে এবং তারা বিজয়ী হবে। মে দিবসে উপলক্ষে এই কথাটুকুই শেষ করব, দুনিয়ার মজদুর এখো, দুনিয়ার মজদুর এখো। অনেক ধন্যবাদ আপনাকে। এটা সত্য যে ঠিক এই সময়ে এই যে গরম তাপ প্রবাহ চলছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা। ধরেন আপনি রাস্তায় কাজ করছে, খোলা আকাশের নিচে কাজ করছে এবং তারাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। সংসার চলে না শ্রমিকের, বেঁচে থাকাই চ্যালেঞ্জ, 53 বছরে হয়নি জাতীয় মজুরি কমিশন, এর শিরোনাম হয়েছে অনেক জায়গায়। 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঝুঁকিতে শ্রমিকরাই এর রিপোর্টও হয়েছে। স্কুল খোলা না খোলা নিয়ে বিতর্ক হচ্ছে। মাননীয় মন্ত্রী বলছেন যে কিন্ডারগার্টেন খোলা থাকলে সাধারণ স্কুল কেন খোলা থাকবে না, এইসবের বৈষম্য কমাতে হবে। তো এই গরম এসে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে, শিক্ষাক্ষেত্রেও যেটা ওই ধনী গরিবের বৈষম্য আছে এটাও স্পষ্ট, যে স্কুলগুলোতে এসি আছে সেটা খোলা, তার মানে শীতাতপ নিয়ন্ত্রিত থাকা যায়। তো এসিতে কতজন বাচ্চা পড়াশোনা করে, কতজনের সামর্থ্য আছে সেটাও একটা ব্যাপার। তার মানে সাধারণ মানুষের যে অধিকার সেই জায়গায় গরমও কেড়ে নিচ্ছে। আপনার কি মনে হয় কি অবস্থা? আমাদের এই গরমকে কেন্দ্র করে, উত্তাপকে কেন্দ্র করে এটি কিন্তু ক্রমশই বাড়ছে। গত বছর যে অবস্থা ছিল এবছর বেশি, এবং পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছে যে এটা সহজে কমার কোনো লক্ষণ দেখছি না, কারণ এর সাথে বিশ্বের উষ্ণায়নের একটা সম্পর্ক যেহেতু আছে এবং এটিকে প্রতিরোধ করার জন্য আমাদের যে ধরনের প্রস্তুতিগুলো থাকা দরকার সেই প্রস্তুতির ঘাটতি আছে। আমাদের প্রায় সব কাজগুলোই হচ্ছে অ্যাডহক ভিত্তিতে, যখন আমরা বিপদে পড়ি। তবে মানুষের মধ্যে কতগুলো চেতনার একটা পরিবর্তন আসছে। সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আমরা দেখছি। শহরগুলোতে মাঝে মাঝে মনটা ভালো হয়, রাস্তার পাশে কিছু একেবারে তরতাজা ছোট ছোট গাছ, যদিও এর সংখ্যাটা অনেক কম, কিন্তু প্রবণতাটা শুরু হয়েছে। আমি মনে করি যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্র এবং নাগরিক উভয়ের কিন্তু একটা দায় এবং দায়িত্ব আছে। কিন্তু আমাদের এখানে একটা মানসিকতা আছে, অধিকাংশ ক্ষেত্রে সরকার করে দিবে। আমি ওই জায়গাটায় আসছি। আমি মনে করি যে রাষ্ট্রের একটা দায় আছে, নাগরিকেরও একটা দায়িত্ব আছে, তবে লিডটা দিতে হবে রাষ্ট্রকে, লিডারশিপে থাকবে রাষ্ট্র।
সে দেখাবে যে আমি দৃশ্যমান এবং বিশ্বাসযোগ্য কতগুলো পদক্ষেপ নিয়েছি, সুতরাং তোমাকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের পদক্ষেপগুলো যদি বিশ্বাসযোগ্য না হয়, রাষ্ট্রের পদক্ষেপগুলো যদি ওই আমার কাছে পরিষ্কার না হয়, তাহলে আমি গ্রামে গিয়ে বাড়ির পুকুরটা ভরাট করে সেখানে 3টা দোকান বসিয়ে দিয়ে এসে ফেসবুকে পোস্ট দিব যে আমাদেরকে জলাশয় রক্ষা করতে হবে। আমাদের মধ্যে হিপোক্রেসিগুলো। একই সাথে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এই যে আপনি বললেন গাছ লাগানো, প্রকৃতি রক্ষা, এটা কি শুধু সরকারের দায়িত্ব নাকি বিরোধী দলেরও দায়িত্ব? আমরা কি এটা দেখি কখনো যে বিরোধী দলের নেতৃত্বে, আমি ভুল হলে আমি ক্ষমা চাইছি, বিরোধী দলের নেতৃত্বে বলা হলো আসুন আমরা আজকে 500 গাছ লাগাই বা এই বনায়ন সৃষ্টি করি। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে একটি কথা ঘুরে বেড়াচ্ছে যে আমরা গাছ কেটে উড়াল সড়ক নির্মাণ করলাম এবং সেই সড়কের গায়ে, উড়াল সড়কে লিখে দিলাম গাছ লাগান, পরিবেশ বাঁচান। যথার্থ বলেছেন। রাজনৈতিক দল, এটি রুলিং পার্টি হোক অপোজিশনে থাকুক, এগুলো এক একটা প্রতিষ্ঠান, এগুলো এক একটা প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠান হিসাবে প্রত্যেকেরই কতগুলো রেসপন্সিবিলিটি আছে। আপনি শুধুমাত্র পাওয়ারে যাওয়ার কারণে আপনি রাষ্ট্র, নাগরিক, জনগণের প্রতি দায়িত্ব পালন করবেন, ক্ষমতার বাইরে থাকলেও সেই সুযোগটা আপনার কখনো কখনো থাকে। তবে যারা ক্ষমতায় থাকেন তাদের প্রভাব বিস্তার করার বা এই কাজগুলো করার সুবিধাটা তাদের বেশি, কারণ তাদের যে অন্যান্য যে অর্গানগুলো আছে সবগুলো তাদের কথা শোনে, বিরোধী দলের ওই জায়গাটায়। কিন্তু তারা তাদের যে বিপুল সংখ্যক নেতাকর্মী যারা আছেন তাদেরকে এই কাজটিতে উদ্বুদ্ধ করতে পারেন। আজকে হয়তো একজনের পাওয়ারে আছে, কালকে তো অন্যজনও যেতে পারবে, কিন্তু রাষ্ট্রটা, এটি তো পরিবর্তন হবে না। নাগরিক বা জনগণের প্রতি আপনার যে কমিটমেন্টের যে জায়গাটি, আমি মনে করি যে আপনি একটা যথার্থ বলেছেন। এবং আমার সম্ভবত ধারণা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও মাঝে মাঝে এই ধরনের কতগুলো সচেতনামূলক কর্মসূচি নেওয়া হয়। তবে এইগুলোকে আরো পরিকল্পিতভাবে করা দরকার। এবং আমরা সরকারের যদি সমালোচনা যদি আমার কাছে থাকে যে এই কাজগুলো আমরা সমালোচনা করার মতো, আমি যথার্থ কাজটি করে, যেমন এই ঢাকা শহরে এখন যে আলোচনাগুলো হচ্ছে যে আমাদের এখানে যে বনায়নগুলো হচ্ছে, এখানে বেশিরভাগ বনায়ন হচ্ছে আগ্রাসী প্রজাতির গাছ লাগানো হচ্ছে, ইউক্যালিপটাসের মতন গাছ লাগানো হচ্ছে। আচ্ছা, কালকে যদি বা বর্ষাকালে, এখন আবার একটা ফ্যাশন, বিভিন্ন জায়গায় দেখছি যে সবাই গাছ লাগাচ্ছে, তো এই সময় আসলে গাছ লাগানোর সময় না। গাছ লাগানোর উদ্যোগটা থাকা বা তাগিদটা অনুভব করা ভালো বর্ষাকালে। তো এই শহরের যে সরকারের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি বলে যে আমরা দেশজ প্রজাতির আমরা 500 গাছ লাগাবো, আমরা 500 গাছ লাগাবো ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বা আমি 50টা গাছ লাগাবো, কেন? এটি হচ্ছে যে আমার একটা কমিটমেন্টের জায়গা থেকে একটি করব। দ্বিতীয়ত, এখানে যে ভুল পদ্ধতিতে যে বনায়নটা হচ্ছে তারও প্রতিবাদ জানাবো আমি এটার ভেতর থেকে। আমার মনে হয় যে এই কাজগুলো করার ভিতর থেকে আমরা সরকারকে বার্তাটা দিতে পারি। আর শেষ করব এই জায়গাটায়, সরকারের কিন্তু দায়িত্বটা সব থেকে বেশি। আমি পরিবেশ আন্দোলনের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে অনেক বছর ধরে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, এটি যখন বিএনপি পাওয়ারে ছিল বা আওয়ামী লীগ পাওয়ারে আছে, এইখানকার পরিবেশবাদীরা বা এই কথাগুলো যারা বলে, গ্রিন অ্যাক্টিভিস্ট যারা, তারা সরকার সমর্থক, সরকারের নেতাকর্মী, মন্ত্রী, এমপিদের সব থেকে গালিগালাসের শিকার হয় গাছ কাটার প্রতিবাদ করার কারণে। সেটি রমনা পার্কের গাছ কাটা বলেন, ওসমানী উদ্যানের গাছ কাটা বলেন, ধানমন্ডির গাছ কাটা বলেন, অথবা যশোর রোডের গাছ কাটা বলেন। আমাদের রাজনীতিবিদদের মাথার থেকে এই ধারণাটাও পাল্টাতে হবে যে গাছ কাটার প্রতিবাদ করা মানে হচ্ছে উন্নয়নকে বাধাগ্রস্ত করা। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। যশোরের কথা বললেন, যশোর রোডে আজকে পত্রিকা দেখলাম, যশোর রোডে রাস্তা বড় করার জন্য বোধ করি গাছ কেটে ফেলা হবে। আচ্ছা, এই যে জায়গাগুলোতে মানে আপনার কনসেপ্টটা হচ্ছে যে গাছ না কেটে কোনো রকমের কোনো ডেভেলপমেন্ট করা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকদিন ধরে এই যে আলোচনাটা করছি, মন্ত্রী এমপিদের পোষ্যরা নির্বাচনে সরে যাবেন, দাঁড়ালেন, সরবেন, আবার দ্বিতীয় ধাপেও বিএনপির অনেকে ভোটের মাঠে, প্রথম আলোর শিরোনাম। তো কি মনে হয় যে কি এই যে এত আলোচনা হলো, স্থানীয় সরকার নির্বাচনটা নিয়ে গত কয়েকদিন ধরে, আমি গত কয়েকদিন ধরে এগুলো নিয়েই কথা হচ্ছে। আমি প্রথমত মনে করি যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনটা, এটা আমাদের একটা উৎসবের অংশ ছিল, সামাজিক উৎসব ছিল, সবথেকে বড় সামাজিক উৎসব। সেই জায়গাটা এই কারণে নেই যে নির্বাচন ব্যবস্থা থেকে এখন কিন্তু ভোটাররা এখন অনেক দূরে, এবং এটি আমি বিভিন্ন জায়গায় আমার ভোট না দিলে কি হবে, আমি এটা বিভিন্ন জায়গায় বলি
যে ঘুমিয়ে থাকে জনগণ, ভোট দিয়ে দেয় প্রশাসন, সন্ধ্যাবেলায় খবর আসে সুষ্ঠু হলো নির্বাচন। অর্থাৎ নির্বাচনের যে মেইন স্টেক হোল্ডার, এটা কি আপনার ছাড়া? এটা আমি 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 কয়েকটা জায়গায় বলছি, এবং একটি বাস্তবতা। নির্বাচনের মেইন স্টেক হোল্ডার কিন্তু ভোটাররা, অথচ তারা সেখান থেকে আজকে অনেক দূরে। ওই যে ঘুমিয়ে থাকে জনগণ, সে বাসায় ঘুমিয়ে থাকে, অন্যরা তার ভোট দিয়ে দিচ্ছে, এবং তোমার ভোট আমি দেব, যত খুশি তত দিব, এই যে জায়গাটি গেছে। এবং এই জায়গাটি আসার পেছনে আমাদের বড় রাজনৈতিক দলের উভয়েরই ভূমিকা আছে, কারো কম কারো বেশি, কিন্তু এর মধ্যে একটা অংশ সম্পূর্ণভাবে দায়ী, আর একটা অংশের কোনো দায় দায়িত্ব নেই, একেবারে ধোয়া তুলসী পাতা এরকমের না। আপনি বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা করেছিলেন নির্বাচনকে প্রভাবিত করার জন্য, আপনি রাতের ভোটের যে আয়োজন করেছিলেন নির্বাচনকে প্রভাবিত করার জন্য, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত কেয়ারটেকার ব্যবস্থাটাকে আপনি একেবারে যেভাবে বিদায় করে দিলেন, এই জায়গাগুলোতে কম বেশি ভূমিকা আছে, একেবারে নির্দোষ আমি এটি বলবো না। এর ভেতর থেকে কি হয়েছে, রাষ্ট্রের সাথে নাগরিকদের একটা দূরত্ব তৈরি হয়েছে। রাষ্ট্রের মধ্যে নাগরিকরা এখন আর এই রাষ্ট্রের মধ্যে তার কোনো সম্পর্ক খুঁজে পায় না। সে মনে করে এই ব্যবস্থার কাছে তার কোনো দাম নেই, তার কোনো মর্যাদা নেই, কথা বলার জায়গা নেই। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে মানুষের মধ্যে যে অস্থিরতা, বাবা সন্তানকে পিটিয়ে মেরে ফেলছে, সন্তান বাবাকে পিটিয়ে মেরে ফেলছে, একটা 20 টাকার আপনাকে একটা পণ্য এক দোকানদার দিল না, আপনি তাকে মেরে ফেলছেন। রাজনৈতিক কোনো ডিবেট নাই, সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন গালিগালাজ, আপনার কথাটা আমার পছন্দ হলো না, আপনাকে আমি একটা গালি দিয়ে গেলাম। এই যে অস্থিরতা যেখানে সেখানে, এর কারণটা হচ্ছে এই ধরনের যে বঞ্চনার যে জায়গাটা। আমি শেষ করবো এই জায়গাটায়, স্থানীয় সরকার নির্বাচনটাকে অর্থবহ যদি করতে হয় তাকে উন্মুক্ত করে দিতে হবে। কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, কেন নিচ্ছেন হলো যে স্থানীয় সরকার নির্বাচনটাকে এমপিরা প্রভাবিত করে, মন্ত্রীরা প্রভাবিত করে, তার স্বজনকে নির্বাচিত করে আনতে চায়। আপনি এমপি এবং মন্ত্রীদের ক্ষমতা খর্ব না করে, প্রভাব বিস্তার বন্ধ না করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তার আত্মীয় দাঁড়াতে। অনেক ধন্যবাদ। এটা অসাংবিধানিক, এটা বেআইনি। আপনি কেউ বলতে পারেন না যে অনেক ধন্যবাদ করতে পারবে, কেউ পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অতি বাম অতি ডান এক হয়ে সরকারকে উৎখাত করতে চায়। আমি বামপন্থী রাজনীতি করি, উনি এটি কাদেরকে মিন করেছেন আমি জানি না, তবে তার একটা বড় সুবিধা হচ্ছে তিনি যেখানে আছেন অনেক কথাই বলতে পারেন যেটা আমরা বলতে পারি না, আমরা বললেই অন্য রকমের অনেক রকমের ব্যাপার আছে আর কি। তো আমি মনে করি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সরকারকে উচ্ছেদ করতে চায়, উৎখাত করতে চায়, এই কথা কেউ বলছে না। সবাই বলছে যে আমরা একটা ভোট চাই, আমরা একটা নিরপেক্ষ ভোট চাই, যে নির্বাচন জনগণ ঠিক করবে যে কে পাওয়ারে থাকবে, কে পাওয়ারের বাইরে থাকবে, এবং এটি নির্ধারিত হবে ভোটের মধ্য দিয়ে। আমি মনে করি যে এই চাওয়াটা যে আমি আমার ভোটটা আমি দিব, আপনি আপনার ভোটটা দিবেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে 5 বছর পর আপনি একটা ভোট দেওয়ার মধ্য দিয়ে এই কাঠামোর সাথে নিজেকে সম্পৃক্ত করেন। সুতরাং এই চাওয়াটা যখন আপনার কাছ থেকে দূরে সরে যায়, এই চাওয়াটা যখন পূরণ হয় না, তখন এই কথা বলার অধিকারটা আছে। এবং আমি মনে করে দিয়ে এই কথাটা যিনি বলেছেন, আমি স্বীকার করি আজকের অবস্থানটাকে আলাদা যদি করে রাখেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের আন্দোলনে তারও তো বিরাট অবদান আছে, তিনি তো নেতৃত্ব দিয়েছেন। সুতরাং তার কাছে এই দাবিটা করা অযৌক্তিক, বা তার সময় এই দাবিটা করা অযৌক্তিক বা অন্যায় নয়, এবং এটি করার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। অনেক ধন্যবাদ। বাড়লো জ্বালানি তেল এবং গ্যাসের দাম। জ্বালানি তেল এবং গ্যাসের দাম আমাদের এখানে ওঠানামা করছে, এবং সরকার যেটি বলছে প্রতি মাসেই বাড়বে। সরকার যেটি বলছে সমন্বয় করছে আন্তর্জাতিক বাজারের সাথে। তো আমাদের এখানে সমন্বয়ের জায়গাটা হচ্ছে যে যখন বাড়ে তাৎক্ষণিকভাবেই তার প্রভাবটা পড়ে, কিন্তু যখন কমে তখন প্রভাবটা, যেমন গত কয়েকদিন আগে সরকার বাস ভাড়া কমিয়েছে, আপনি জানেন। তো আমার ঢাকা থেকে আমার বাড়ি বাগেরহাটে, আমার 3 টাকা সাশ্রয় হবে। তো আমি এবার গিয়ে ওই বাড়িতে যাওয়ার সময় টিকিট কাটার সময় আমি বললাম যে আমি তো আপনার কাছে 3 টাকা পাই, তো সে হাসছে আর কি। তো এই জায়গাগুলোতে মানে আপনি যখন আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলে যখন বাড়াচ্ছেন, আবার অন্যান্য কমোডিটির ক্ষেত্রে, অন্যান্য ভোগ্য পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে কিন্তু মিলছে না। আমি মনে করি যে আপনি এই ব্যবস্থাগুলো অর্থনীতিকে সচল করার জন্য অনেক রকমের, কিন্তু চালাকি করা বা মানুষের সাথে নানা রকমের এই যে এটা এক ধরনের ঠাট্টা মশকরা। আমি আপনার সিদ্ধান্তকে বিশ্বাস করব তখন যখন আপনি প্রত্যেকটি ঘটনায় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবেন। চিনির দাম যখন বাড়লে বাড়বে, বাজারে কমে যায়, বাংলাদেশের বাজারে কমবে না কেন?
তেলের দাম যদি বাড়ার সঙ্গে সঙ্গে বা কমার সঙ্গে সঙ্গে আপনি প্রতিক্রিয়া দেখাতে পারেন, তাহলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে, আমদানি পণ্যের ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আজকে শ্রমিক দিবস, শ্রমিকদের অধিকার নিশ্চিত হোক, আমরা এই কামনা করি। আজকে মে দিবস উপলক্ষে পত্রপত্রিকার বন্ধের দিন, কাজে আগামীকাল পত্রিকার প্রকাশ হবে না, আমাদের অনুষ্ঠানটিও আগামীকাল বন্ধ থাকবে। নিশ্চয়ই পরের দিন আমরা আবার আপনাদের সামনে মুখোমুখি হব। ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। খোদা।